আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিঙ্গাপুর থেকে ফেরার পথে গতকাল সকালে ঢাকায় ট্রানজিট নিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। তিনি কেন ঢাকায় ট্রানজিট নিলেন? এটি কি স্রেফ যাত্রা বিরতি, রিফুয়েলিং, বিমানের তেল নেওয়ার জন্য, নাকি সৌজন্য সাক্ষাৎ? এই বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছে এবং আমরা এই বিষয়টি নিয়ে খোঁজ নিতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকুন। ভুটান বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দেশের নাম, কারণ এই দেশটি 1971 সালের 6 ডিসেম্বর প্রথম বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল। ভৌগোলিকভাবে এই দেশটির এক পাশে মোটামুটি ইন্ডিয়া, আর এক পাশে রয়েছে চীন এবং এর দক্ষিণে আমাদের বাংলাদেশ রয়েছে, মাঝখানে একটু ভারত। ভারতের সাথে ভুটানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীনের সাথেও ভুটানের একটা কৌশলগত সুসম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভুটানের সম্পর্ক ভালো। এই কথাগুলো বলছি আজকের আলোচনাটাকে বুঝবার জন্য, কারণ গতকাল সকালে 1 ঘন্টা একটি বৈঠক হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি যখন যাত্রা বিরতি নিয়েছিলেন, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল আলমগীর। তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সিঙ্গাপুর থেকে এসেছেন। সাধারণত ড্রুক এয়ারের, যেটা ভুটানের এয়ারলাইন্স, সেটি ভুটানের পারো সিটি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে গৌহাটিতে থামে, আবার সিঙ্গাপুর থেকে গৌহাটি হয়ে পারোতে যায়। কিন্তু রাজা ড্রুক এয়ারের কোনো প্যাসেঞ্জার ফ্লাইটে কিন্তু আসেননি। গত বছর নভেম্বরে ভুটানে প্রথমবারের মতো একটি বিশেষ বিমান কেনা হয়। এটাকে ভিভিআইপি বিমান অনেকে বলে। এই বিমানটার কে বলে PC-24A5JUW, এই বিমানটার নাম্বার। ভুটানের রাজকীয় বিমান। এই বিমানে সাধারণত 7-8 জন যাত্রী ক্যারি করে এবং এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বিমানটি একবার বাংলাদেশে এসেছিল তারেক রহমান যখন শপথ গ্রহণ করে। তো যেহেতু প্যাসেঞ্জার ফ্লাইটে আসেনি, তো গতকাল 26 তারিখ সকালে এসেছে। 24শে অগস্ট ভুটানের পারো থেকে ঢাকা হয়ে সিঙ্গাপুরে এই বিমানেই রাজা গিয়েছেন এবং সিঙ্গাপুরে তিনি ল্যান্ড করেছেন দুপুর 3:11। রাজা 24 তারিখ ঢাকায় থামলেন, প্লেন থামলো এবং সিঙ্গাপুর গেল, কিন্তু তখন কিন্তু কেউ তাকে রিসিভ করতে যায়নি, আমরা কিন্তু জানতে পারলাম না। আজকে যখন এই গতকালের এই বৈঠক নিয়ে এপিসোড করব বলে একটু খোঁজ করছিলাম, তখন ফ্লাইট ট্রাক করে দেখলাম যে এই বিমানটি 24 তারিখে ঢাকা হয়ে সিঙ্গাপুর গেছে। রাজা 24-25 সিঙ্গাপুরে ছিলেন। এইবার আরো কিছু ইনফরমেশন দিতে চাই। 30-31 জুলাই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভুটানে গিয়েছিলেন। গত 18 আগস্ট বাংলাদেশ এবং ভুটানের প্রতিনিধি দলের মধ্যে বাণিজ্য এবং অন্যান্য বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। 20 আগস্ট সিঙ্গাপুরে ভারতের 3 জন পূর্ণমন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী সিঙ্গাপুর অথরিটির সাথে সিঙ্গাপুরের
কাউন্টার পার্টের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। সেই মিটিং এ কিন্তু জয়শঙ্কর ছিলেন, পীযূষ গোয়েল ছিলেন, তাদের অর্থমন্ত্রী নির্মলা ছিলেন, আরেকজন স্টেট প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ ছিলেন। তারপরে 20 তারিখে মিটিং এর পরে এই প্রতিনিধি দলের কেউ কি ছিলেন থেকে গেছেন, কারণ রাজা 24 এবং 25 তারিখে সিঙ্গাপুরে অবস্থান করেছেন। এই যে ভারতীয় দলের সাথে সিঙ্গাপুরের যে মন্ত্রীদের মিটিং হলো, সেটা কিন্তু সিঙ্গাপুরের যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেস রিলিজ দিয়ে। আবার 25 তারিখে ভিয়েতনামের এবং ইকুয়েডরের বেশ গুরুত্বপূর্ণ সরকারি কর্তৃপক্ষের সাথে সিঙ্গাপুরের প্রতিনিধিদের মিটিং হয়েছে, সেটাও সিঙ্গাপুরের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে। কিন্তু ভুটানের রাজা যে 24-25 সিঙ্গাপুরে ছিলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো প্রেস রিলিজ পাইনি। সেদিক দিয়ে বলা যায় যে এটা একটা ব্যক্তিগত সফর ছিল। এই ব্যক্তিগত সফরে তিনি কি করেছেন? তিনি কি তৃতীয় কোনো দেশের প্রতিনিধির সাথে কোনো গোপন বৈঠক করেছেন? এবং সেই বৈঠক শেষে তিনি ফেরার পথে ঢাকায় এবার যখন নামলেন তার প্লেন থেকে, তিনি কিন্তু ভিভিআইপি লাউঞ্জে গেছেন এবং সেইখানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা ছিল। দেখেন, 24 তারিখে গেল আমরা জানলাম না, কিন্তু 26 তারিখে কেন এত বড় আয়োজন? এই জায়গাটায় আমাদের কিন্তু এই যে আলোচনাগুলো হচ্ছে যে রাজা জিগমে খেসার ওয়াংচুক তিনি ভারতে কি কারো সাথে মিটিং করেছেন এবং তিনি কি বাংলাদেশে এসেছেন আসলে কোনো দুতিয়ালি করতে, কোনো মেসেজ পৌঁছে দিতে? সেই জায়গায় ঢাকার একটি গোয়েন্দা সূত্র আমাদের জানিয়েছে যে ভুটানের রাজা খুব স্পেসিফিক কিছু মেসেজ নিয়ে গেছেন। যদিও বাংলাদেশের মিডিয়া বলছে যে তারা বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ, জিএমসি সিটি একটা, এবং বাংলাদেশে ভুটানের একটা এক্সপোর্ট প্রসেসিং জোনে একটা জায়গা আছে সম্ভবত কুড়িগ্রামে, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশের মিডিয়া তো এখন আর মানে বিশ্বাস করা যায় না। তো আলোচনাটা হয়েছে ভুটানের রাজা তিনি তার দ্বিপাক্ষিক আলোচনাগুলো করতেই পারেন, এই বিনিয়োগ বলেন, এডুকেশন বলেন, বাণিজ্য বলেন, ইটস অল রাইট। কিন্তু তিনি এই বাংলাদেশ ভুটানের স্বার্থের পাশাপাশিও তিনি দিল্লি, বেইজিং এবং ওয়াশিংটনের মনোভাবও বাংলাদেশকে জানিয়ে গেছেন। এই তিনটি দেশের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন ভুটানের রাজা, সেটা হলো যে বাংলাদেশে তারা একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট দেখতে চায়। অর্থাৎ এই যে বর্তমানে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে, নানা রকমের কথাবার্তা। কিন্তু এটা তো গণতন্ত্রের জন্য উপকারী না। এবং ভারত অবশ্যই বুঝতে পারছে যে বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে অস্থির থাকে, অস্থিতিশীল থাকে, তাহলে এখানে জঙ্গিবাদ শুধু মাথা চাড়া দিয়ে উঠবে তা না, ভারতের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। একই আশঙ্কা চায়নারও। চীন মনে করে যেহেতু বাংলাদেশে তাদের প্রচুর বিনিয়োগ রয়েছে, বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য রয়েছে, সম্পর্ক ভালো, এই বিনিয়োগ, এই সম্পর্ক থ্রেটেন্ড হবে যদি বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থির থাকে এবং এখানে যদি ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ঘটে। এই একই মনোভাব কিন্তু আমেরিকারও। যদিও চীন আমেরিকার সম্পর্ক অনেকটাই সাপে নেউলের মতো, কিন্তু বাংলাদেশ প্রশ্নে এখন তারা একটি জায়গায় এসেছে যে বাংলাদেশটাকে এই সাউথ এশিয়ার বা ইন্দো প্যাসিফিক রিজিয়নের শান্তির লক্ষ্যে
স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশটাকে আগলে এই স্থির করতে হবে, পলিটিক্যালি সেফ অ্যান্ড সাউন্ড করতে হবে। এবং সেই বার্তাটাই আসলে ভুটানের রাজা পৌঁছে দিয়েছেন। ভুটানের রাজা আরো একটি রিপোর্ট মির্জা ফখরুল আলমগীর এবং যে ডক্টর খলিলুর রহমান ছিল তাদের হাতে দিয়ে গেছেন। এই যে বাংলাদেশে যে ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিদের কার্যক্রম চলছে তার একটা বিস্তারিত রিপোর্ট। এর আগে আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, এবার ভুটানের পক্ষ থেকেও এরকম একটা রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের উচিত মানে প্রায়োরিটি কার্যক্রম হিসাবে এই জঙ্গিদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া গত 17, 18, 19 এই 3 দিনে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ভয়ঙ্কর জঙ্গি নেপাল হয়ে ভুটান গেছে এবং তাদের উদ্দেশ্য তারা ভারতে প্রবেশ করবে এবং ভারতে প্রবেশ করে তারা সেখানে নানা রকমের জঙ্গি কার্যক্রম করবে। দ্যাট ইজ দেয়ার প্ল্যান। তো এই ইনফরমেশনটাও কিন্তু ভুটানের রাজা বাংলাদেশকে জানিয়ে দিয়ে গেছে। সুতরাং এইটা স্রেফ একটা যাত্রা বিরতি ছিল না, স্রেফ বিমানের তেল নেওয়া বা রিফুয়েলিং ছিল না, এটা একটা খুব স্পেসিফিক বার্তা দিয়ে গেছেন ভুটান, এই মূলত ভারতের পক্ষ থেকে, এবং চীন এবং আমেরিকাও এই একই বার্তা তার মাধ্যমে বাংলাদেশকে পৌঁছে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিএনপির যারা ঘোরতর শত্রু তারাও আসলে এই ভদ্রলোক সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলতে পারবেন না। রাজনীতিতে সাধারণত ঘুষ, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি থেকে শুরু করে আরো অনেক বিষয়াদি সামনে আসে, কিন্তু মির্জা ফখরুল সাহেবের যে সুদীর্ঘ কালের রাজনীতি, সেই সুদীর্ঘকালের রাজনীতিতে এই বিষয়গুলো সামনে আসেনি। কেবলমাত্র তার ভাই, তবুও জনগণ তার নাম জানেন না, তিনি স্থানীয় রাজনীতি করেন, ঠাকুরগাঁয়ের স্থানীয় রাজনীতি করেন, তার সম্পর্কে 2-4 জন হালকা পাতলা কানাঘুষা করেছেন। আর সাম্প্রতিক সময় বিদেশে থাকে এক বিহারি পুত্র হিসেবে যিনি সমধিক পরিচিত, সেই বিহারি পুত্র এই বয়োবৃদ্ধ সর্বজন শ্রদ্ধ মানুষের ব্যক্তিগত চরিত্র নিয়ে খুবই বাজে এবং অশালীন কিছু কথা বলার চেষ্টা করেছেন। তো রাজনীতিবিদদের সম্পর্কে ইন জেনারেল যে সকল নেতিবাচক বিষয়াদি থাকে, সেই দিক থেকে যদি বিবেচনা করেন, এই দুটো বিষয় ছাড়া একজন যাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার মানে তার রক্ত এবং মাংসে মিথ্যা মিশে আছে। প্যাথোলজিক্যাল লায়ার মানে তার বাবা মিথ্যুক ছিল, মাও মিথ্যুক ছিল, এবং সাধারণত দেখা গেল যে পিতামাতার যে সঙ্গম, সেই সঙ্গমের মধ্যেও গন্ডগোল থাকে। অর্থাৎ জন্মের যাদের ঠাঁই ঠিকানা নেই, কখনো জারজ হয়, কখনো আরো মন্দ কিছু হয়ে যায়। তো এই রকম মানুষগুলো সাধারণত যখন জন্মের পরে অনবরত মিথ্যা বলতে থাকে উদ্দেশ্য প্রণীত ভাবে, স্বার্থ নিয়ে, তাদেরকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। তো ওই যে বিদেশের যে বিহারি পুত্র, যাকে আমরা অনেকে ইল্লু বলি, সেই ইল্লু মিয়া মির্জা ফখরুল সাহেব সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছেন, নোংরা ইঙ্গিত, এগুলো সাধারণত তার মায়ের ক্ষেত্রে, তার বাবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য, কিন্তু মির্জা ফখরুল সাহেবের যারা ঘোরতর শত্রু তারাও এই কথা বিশ্বাস করবেন না। তো এরকম মানে যারা প্যাথোলজিক্যাল লায়ার,
এরকম একজন লায়ারের বক্তব্য ছাড়া বাংলাদেশে যারা বসবাস করেন এরকম কোনো মানুষ এই ভদ্রলোক সম্পর্কে কোনো বাজে কথা বলেনি। তো সেই অবস্থাতে যখন তিনি রাষ্ট্রপতি পদে গেলেন, সবাই ধরে নিয়েছে যে এবার সেখানে সাহিত্য যাবে, সংস্কৃতি যাবে, জ্ঞান যাবে, গরিমা যাবে, কবিতা যাবে, আরো অনেক কিছু। এর কারণ হলো তিনি কবিতা প্রেমী একজন মানুষ। কিন্তু যেদিন তিনি শপথ নিলেন সেদিন নানা কারণে সেই শপথের অনুষ্ঠানটি কেমন যেন কালিমা যুক্ত হয়ে গেল। বহু সংখ্যক মানুষ সেদিন উপস্থিত, স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অনেকের সঙ্গে সেলফি তুলেছেন এবং সে সকল সেলফি আবার সামাজিক মাধ্যমে ঘুরে বেরিয়েছে। বঙ্গভবনের বিভিন্ন দৃশ্য, তারপরে বিভিন্ন যে সকল ফটো কার্ড প্রচন্ডভাবে ভাইরাল হয়েছে। তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের জামাতা, তার কয় মেয়ে আমি জানি না, তবে এক মেয়ে যে অনেক আগের থেকে তিনি সুপরিচিত, মেয়ের নাম শামাহরুজ। তো এই ভদ্র মহিলা, তিনি তার পিতা যখন জেলে ছিলেন তখন তাকে নিয়ে একটি আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে আমি আবার একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে। মহাসচিব জেল থেকে বের হয়ে আবার আমাকে টেলিফোন করেছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন দুটো কারণে। প্রথমত সেই লেখাটির কারণে, আর দ্বিতীয় কারণ হলো জেলখানাতে আমি যে রুমে ছিলাম কাশিমপুরে, ঠিক সেম রুমটাতে তিনি ছিলেন। আর ওখানে আমাকে যে সেবা করত যে ছেলেটি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেবা করতেন। ফলে ওই সুবাদে মানে আমার ব্যক্তিগত আচরণ কি, চালচলন কি, ওই 50 দিন আমি জেলখানায় কি করেছি, এটা উনি সঙ্গত কারণে জেনে গিয়েছিলেন। তো উনি সেখান থেকে বের হয়ে আমাকে একটা টেলিফোন করেছিলেন, আমরা দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছিলাম। তো এর প্রেক্ষিতেই এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা সামারুহ, তার সম্পর্কে একটা আপত্ত স্নেহ কাজ করেছিল। পরবর্তীতে যেটা জানলাম সেটা হলো এই সামারুহ যে স্বামী ফাহাম আব্দুল সালাম, তার সম্পর্কে। তো ফাহাম বিতর্ক করতেন আব্দুল লতিফ সাহেবের মতো একটা সময়, দেখতে শুনতে বেশ স্মার্ট, তারপরে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথাবার্তা বলেন। পশ্চিমা ধাঁচের যে বইপত্রগুলো রয়েছে, বিশেষ করে যেগুলোকে বলা হয় ফিলোসফিক্যাল অ্যান্ড লজিক্যাল যে সকল বই রয়েছে, তিনি এ সকল বইপত্র পড়েন, এটা বোঝা যায়। সেটা ইমানুয়েল কান্ট হতে পারে বা শোপেনহাওয়ার হতে পারে, এই ধরনের বইগুলো পড়েন। এই ধরনের বই পড়লে মানুষের কথাবার্তায় যে ধরনের আর্ট আসে, ফাহাম আব্দুল সালামের কথায় ঠিক ওইরকম আর্ট মনে হচ্ছিল। তিনি কথাবার্তা বলতে গেলে বা লিখতে গেলে অনেক সময় দৃষ্টিকটু ভাবে উপস্থাপন করেন অনেক কিছু, বা ক্ষেত্র বিশেষে মুখের শব্দ বিকৃত করেন, গালাগাল করেন। কিন্তু আমাদের দেশে গালাগালি সাম্প্রতিক সময় যেভাবে মানে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সে তুলনায় তার যে গালাগাল, সেই গালাগালটা আরেকটু পরিশীলিত গালাগাল মোটামুটি শোনা যায় যৌক্তিকভাবে। ভদ্রলোকের সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি। তো তার কয়েকটি বিতর্ক প্রতিযোগিতার স্কুল জীবনের যে ছবি, তাতে দেখলাম যে 93-তে তিনি টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ধরে নেওয়া হয় ওই সময় তিনি স্কুলে অথবা কলেজে পড়তেন। তো ওই সময়তে যদি তিনি স্কুল এবং কলেজে পড়তেন, ধরে নেন যে আমাদের এইজের তুলনায় হয়তো 15 বছরের 15 বা 16 বছরের তিনি আরো তরুণ হবেন। তো তার জন্য ওই একে তো মির্জা ফখরুল সাহেবের জামাই, শামারুহের জামাই, তো এই কারণে তার প্রতি একটা আপত্তি সিনেমা সবসময় কাজ করেছে। তিনি যাই বলেছেন, যা করেছেন,
ওটা একটা স্নেহের দৃষ্টিতে আমার কাছে মনে হতো যে আমার সন্তান বা আমার ছোট ভাই এরকম একটা কোনো কাজ করলে আমি ওভাবে নিতাম। তো সেই ফাহাম আব্দুল সালাম বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এসছেন। তো তাকে মুখোমুখি আমার কখনো দেখার সুযোগ হয়নি, নেভার এভার আমার সঙ্গে ফাহামের কখনোই কথা হয়নি। কিন্তু এরা ফাহাম একটা সময় পিনাকি, ইলিয়াস এই চক্রের সঙ্গে একবার জড়িয়ে গিয়েছিলেন। আবার পরবর্তীতে দেখা গেল যে তাদের সঙ্গে তার সেই চক্রটা ভেঙে যায়, তিনি আবার তাদের মতো আলাদা হয়ে যান। তো আমাদের এই সমাজ ইদানিং কিছু মানুষ হয়েছে যারা মূলত এদেরকে ব্লগার বলবেন না অ্যাক্টিভিজম করে অ্যাক্টিভিস্ট বলবেন বা ইউটিউবার বলবেন। আমি এই জিনিসগুলো আমি নিজে দীর্ঘদিন যাবৎ ইউটিউবের সঙ্গে আছি, আমি বুঝি না যে আমাকে কেন ইউটিউবার বলা হবে বা কেন আমাকে ব্লগার বলা হবে, আমাকে কেন অ্যাক্টিভিস্ট বলা হবে। মানে অ্যাক্টিভিস্ট বলতে আসলে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে আমার নিজেরই যথেষ্ট কনফিউশন আছে। ফলে ফাহামকে কেউ হয়তো অ্যাক্টিভিস্ট বলেন, কেউ ইউটিউবার বলেন, কেউ আরো অনেক কথাবার্তা বলেন। তো এটা নিয়ে আমার মূল ব্যাপার হলো যে এগুলো নিয়ে আমার দরকার নেই, দরকার হলো যে সে আসলে যে কথাগুলো বলছেন সেগুলো যখন আমার কানে আসছে সেগুলো কিভাবে রিয়াকশন আমি করি। যতটুকু তিনি যাবৎকালে বলেছেন প্রায় সব কথাই চৌকস, আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই ফাহাম আব্দুল সালাম যখন বাংলাদেশে এলেন বিভিন্ন জায়গাতে তিনি অনুষ্ঠান করলেন, আমি দেখলাম যে অন অ্যাভারেজে টেলিভিশন থেকে যেভাবে লম্বা চূড়া মনে হয় কিন্তু বাস্তবে তিনি সে তুলনায় একটু খাটো, স্বাভাবিকভাবে একটু খাটো, অনেকটা সেই শাহেদ আলম, সাংবাদিক শাহেদ আলম, পিনাকি ইলিয়াসরা যাকে গালাগাল করে বিরিয়ানি আলম বলেন, হি ইজ মোস্টলি ব্যাড নেমড বাই বিরিয়ানি আলম। তো এই ফাহাম আব্দুল সালাম এবং শাহেদ আলম এদের উচ্চতা ঠিক সমপর্যায়ের হতে পারে, এরকম ভাবে একটা আন্দাজ করলাম। শাহেদ আলমকে আমি চিনি ব্যক্তিগতভাবে, আমার সাথে সম্পর্ক ভালো, কাজে আমি উচ্চতাটা মাপতে পারি এবং সেই উচ্চতায় আমি ফাহামকে ধরে নিয়েছি। তো এই ফাহাম বঙ্গভবনে গেলেন তার মানে শ্বশুরের অনুষ্ঠান উপলক্ষে। সব লোকজন নানা রকম ট্রল শুরু করলো। সে একটা মানে ব্রেস্ট, মানে ডবল ব্রেস্ট বলা হয় এগুলোকে, এক ধরনের কোট পরে আসছে যেটা একসময় সাধারণত 70-এর দশকে এই ধরনের কোট পরা বড় বড় অনেক বড়, মানে যাকে বলা হয় সেই কোটের যে কলার, ওই কলার এখন সাধারণত কেউ পরে না। মানে আপনি যত দামি এ যুগের আছে, ইভেন 50-এর দশকে 60-এর দশকে ওই সময়টাতে ধরনের ডবল ব্রেস্ট কোট পরা হতো না। এটাকে একজন ইয়াং, একেবারে ইয়াং, তারপরে সাইজে একেবারে ছোট, যদি এটা খুব বড় লম্বা প্রকৃতির হতো, ডোনাল্ড ট্রাম্পের মতো লোক হতো, তাহলে এটা হয়তো কেমন দেখাতো আমি জানি না, কিন্তু এই কোটটি আসলে তার সঙ্গে মানায়নি। ফলে এটি নিয়ে মানুষ ট্রল করছিল, আহা যে আমায় কোট পরেছে দেখার মতো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। এখন পোশাক আশাক একান্ত ব্যক্তিগত রুচির বিষয়, কে কোনটা পরবে না না পরবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু বঙ্গভবন, শাহ মাহরুফ মির্জা, মির্জা ফখরুলের ড্রেস কোড, ফাহাম আব্দুল সালামের যে ব্যক্তিত্ব, তার সঙ্গে আসলে কোডটা নিয়ে সাধারণ জনগণ যে বিতর্ক করছে, এর মধ্যে আমি নেতিবাচক কিছু দেখি না, বিকজ দে আর এক্সপেক্টিং মাস মোর পজিটিভ থিংস ফ্রম ফাহাম আব্দুল সালাম। কিন্তু সেটা হয়তো পোশাকের ক্ষেত্রে সে যাকে বলা হয় রাখতে পারেনি, সে তার নিজের ব্যক্তিগত যে রুচি অভিরুচি সেটা পোশাকে ফুটিয়ে তুলেছে। দ্বিতীয়ত হলো সে পারিবারিক একটা অনুষ্ঠানে বসেছে, এটা রাষ্ট্রপতির অনুষ্ঠান, তার শ্বশুর অনুষ্ঠান। আমাদের দেশে সাধারণত ময় মুরব্বীদের সামনে আমরা পা তুলে বসি না, এমনকি চেয়ারে হেলান দিয়েও ওইভাবে খুব স্টাইল করে বসি না, এটা আমাদের দেশের ভদ্রতা। বিশেষ করে মির্জা ফখরুল সাহেবের মতো যেখানে হাই গ্রেডের ভদ্রলোক, জেন্টলম্যান, তিনি মানে তার কতটা জেন্টল। একটা অনুষ্ঠানে ধরুন আমি গেছি, তো তিনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, সম্মানিত, কিন্তু জীবনে কখনো তুমি করে বলেননি, আপনি আপনি করে বলেন। তিনি আমাকে দেখে সোফা থেকে দাঁড়িয়ে গেলেন এবং তার নিজের আসনটি তিনি ছেড়ে দিলেন। তা আমি বললাম যে
ভাই আমি তো এখানে বসতে পারবো না, আপনি এখানে বসেন প্লিজ প্লিজ। সে কিছুতেই বসলো না। পরে সেই সোফার উল্টো দিকে একটা চৌকি ছিল, সেই চৌকি আমি এবং উনি পাশাপাশি বসে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা সেই অনুষ্ঠানে বসে গল্প করলাম, কিন্তু কিছুতেই তিনি আমার সামনে সেই সোফাতে বসলেন। এইরকম ভদ্রলোক। তো যে মির্জা ফখরুল সাহেব সোফা ছেড়ে দিলেন, তার পাশে কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব ছিলেন, তিনি কিন্তু আমার বন্ধু মানুষ। তো মোয়াজ্জেম হোসেন আলাল কিন্তু সোফা ছাড়েননি। কিংবা ধরুন তার পাশে আরো একজন নেতা ছিলেন, তিনি কিন্তু সোফা ছাড়েননি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সোফা ছেড়ে দিয়েছিলেন। তো এইরকম একজন ভদ্রলোক মানুষ। কাজেই তার জামাতা, তার মেয়ে, তার কন্যা, তার সন্তান সম্পর্কে তো মানুষ ওই রকমই আশা করে। তো সেখানে তিনি পায়ের উপর পা তুলে যেভাবে তিনি বসেছেন, এটা অনেকের কাছে দৃষ্টিকটু, এবং সবাই বলার চেষ্টা করছে এবার বঙ্গভবন গেছে, বঙ্গভবন এবার জামাই ঢুকেছে, জামাই একেবারে মির্জা ফখরুলকে শেষ করে দেবে। এখন কতটা শেষ করবে কি করবে না, থাকবে কি থাকবে না, এই ধরনের কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে সামার মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসনে তিনি নির্বাচন করবেন, সেটাই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এইরকম অবস্থা চলছে। কাজেই ফাহাম আব্দুল সালাম সম্পর্কে আর অতিরিক্ত কিছু বলার দরকার নেই, এই পর্যন্ত থেকে আমি শুধুমাত্র অতীতে সেই বঙ্গভবনের ইতিহাস বলি। এর ইমিডিয়েট আগে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বঙ্গভবনে ছিলেন, তার সঙ্গে তার সন্তান ছিলেন, একমাত্র সন্তান, যিনি চলচ্চিত্র পরিচালক বা প্রযোজক এরকম কিছু ছিলেন। অত্যন্ত মানে যাকে বলে পিতা তাকে খুবই ভীষণ রকম স্নেহ করতেন, তারও ডাকনাম রনি। তিনি সেখানে থাকতেন। তো রনির কারণে একবার তিনি সিনেমা দেখতে গেলেন, শাহাবুদ্দিন চুপ্পু সিনেমা দেখতে গেলেন, এটি নিয়ে খুব ট্রল হয়েছিল। এর আগে সেখানে জিল্লুর রহমান সাহেব ছিলেন, জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সেখানে থাকতেন, এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হতো। কিন্তু ওইভাবে পাপন পরবর্তীতে যখন এমপি হলেন, তিনি নিজেই এত ইতিহাস তৈরি করেছেন যে তাকে আর মানে তার পিতার দিকে তো তাকাতে হয়নি, বা বঙ্গভবনের কোনো কথা তার মানে মাথায় নিতে হয়নি। এরপরে সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছিল বি চৌধুরীর জামানাত। আপনারা জানেন যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং মাহিবি চৌধুরী বাংলাদেশের খুবই আলোচিত এবং বিখ্যাত ব্যক্তি। তো মাহিবি চৌধুরী নানা কারণে বিখ্যাত, সুন্দরভাবে কথা বলেন, ব্যবসা বাণিজ্য করেন, অনেকটা মিডিয়া জগতে দীর্ঘদিন ধরে তিনি এবং তার পিতা জড়িত। তো সেদিক থেকে তিনি যখন বঙ্গভবনে গেলেন এবং তার একমাত্র সন্তান হিসেবে তিনিও বঙ্গভবনের বাসিন্দা হলেন, কিন্তু যে সমস্যাটা দেখা দিল সেটি হলো যে তিনি নাকি বাংলাদেশ টেলিভিশনে ব্যবসা বাণিজ্য করতেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখানে ছিল আরাফাত রহমান কোকো। শোনা কথা, একেবারে গুজব, শোনা কথা, কিন্তু এগুলো সমস্ত মানুষ বিশ্বাস করে। এই বিলবোর্ডের ব্যবসা, বিজ্ঞাপন ব্যবসা, এগুলো নিয়ে নাকি তারেক রহমান সাহেব, তারপরে আরাফাত রহমান কোকো এবং বি চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী, এদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। আদৌ হয়েছে কিনা, সত্য কিনা, মিথ্যা কিনা, ডাজ নট ম্যাটার, কিন্তু বাংলাদেশের একেবারে সব জায়গাতে এই দুর্নাম, এই বদনাম, এই গুজব একেবারে ডালপালা বিস্তার লাভ মানে বিস্তার করেছে। এবং সেই বিস্তার করার ফলে কি হলো, আলটিমেটলি যখন বি চৌধুরীর চাকরি চলে গেল, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট পদে থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন, তারপর মাহিবি চৌধুরী সেই সহ তার পিতা সহ বিএনপির নিগ্রহের শিকার হলেন, তখন সবাই, এবং পরবর্তীতে উনি যখন রাজনৈতিক দল করেন বিকল্প ধারায়, সেখানেও তার যে পুত্র স্নেহ, সেই পুত্র স্নেহের কারণে তিনি সেই তার রাজনৈতিক দলগুলো ধরে রাখতে পারলেন না। ডক্টর কামালের মতো মানুষ, কর্নেল অলির মতো মানুষ, তাদের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল কেবলমাত্র সন্তানের কারণে। এই জন্য সবাই বলা বলি করছে যে এই বৃদ্ধ বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা জীবন তিনি যে সুনাম রেখেছেন, সুখ্যাতি রেখেছেন, সেগুলো এই বুড়ো বয়সে এসে তার দামাদ মানে তার জামাইয়ের কারণে অতীতের যে রেকর্ড, বঙ্গভবন কেন্দ্রিক, বঙ্গভবন পুত্রদের, ভূমিপুত্রদের যে অত্যাচার, যে জুলুম,
বা যে দুর্নাম, যে বদনাম যা কিছু হয়েছিল সেটা ফাহাম আব্দুল সালামকে আকর্ষণ করবে কিনা, এবং সেটা যদি হয় এটা মারাত্মক আকার ধারণ করবে। কারণ হলো সরকারে এমন অনেক কর্তা ব্যক্তি আছেন যারা মূলত মির্জা ফখরুল ইসলাম সাহেবকে পছন্দ করেন কিন্তু ফাহামকে পছন্দ করেন না, ডিউ টু হিজ নলেজ। এই সরকারের ভিতরে অনেক বোকা লোক আছেন যারা লেখাপড়া করেন না। তিনি বিভিন্ন সময় যেটাকে তিনি মানে গালি হিসেবে বলেছেন মাদার চোদ, খুব সুন্দর করে বলেছেন মাদার চোদ কি, যেগুলো মানে বলা যায় না, ডিসপিকেবল মাদার চোদ, এরকম সুন্দর করে বলেছেন। এই মাদার চোদ প্রকৃতির অশিক্ষিত টাইপের মানুষ মন্ত্রী এবং এমপিদের মধ্যে যারা আছেন তারা ফাহাম আব্দুল সালামের মানে প্রতিটি কদমে কদমে ভুল ধরবেন। এর ফলে কি হলো যে ওই জায়গাতে বঙ্গভবনে যদি ফাহাম আব্দুল সালামের আনাগোনা খুব বেশি হয়, আবার তিনি পা তুলে চলাফেরা করেন, কিংবা ওই শ্বশুরের পরিচয়ে বা স্ত্রীর পরিচয়ে তিনি যদি এই সমাজে একটি টুশব্দ করার চেষ্টা করেন, তাহলে কি হবে, তার এতদিনের অর্জন, তার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যা কিছু আছে ইত্যাদি নেতিবাচক হয়ে যাবে, আর তিনি যা নন সেই সমস্ত বিষয়াদিও এখন মানুষ বলার চেষ্টা করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।